গণহারে মামলা আদালতে না টেকার সম্ভাবনা, প্রকৃত অপরাধীরা পার পাওয়ার শঙ্কা, যাচাই বাছাই করে মামলার পরামর্শ। আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা কাফি আটক, 5 দিনের রিমান্ডে হাজী সেলিম। বন্যার পানি নেমে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, বাড়ছে নানা রোগবালাই, বেহাল সড়ক, ভোগান্তি চরমে। রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের জন্য প্রয়োজন 143 রান, পাকিস্তানকে হোয়াইট ওয়াশের অপেক্ষায় টাইগাররা। চিকিৎসক ধর্ষণের ঘটনায় উত্তাল কলকাতা, বিক্ষোভে নামে সাধারণ জনতা, মেডিকেল অধ্যক্ষ গ্রেপ্তার। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আমি ইশিকা আজিজ। ঢালাও মামলা করা আইন পরিপন্থী। সাম্প্রতিক গণহত্যার ঘটনায় যেভাবে মামলা হচ্ছে তা আদালতে টিকবে না বলে মনে করেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। মূল আসামি পার পেয়ে যেতে পারে উল্লেখ করে এভাবে ফৌজদারি মামলা হলে তা অতীতের মতোই রাজনৈতিক রূপ পেতে পারে বলে শঙ্কা জানান তিনি। একই অভিমত আইনজীবীদেরও, তাই যাচাই বাছাই করে মামলা নেওয়ার পরামর্শ দেন তারা। সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে ব্যাপক দমনপীড়ন চালায় আওয়ামী লীগ সরকার। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর গুলি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে প্রাণ হারায় বিপুল সংখ্যক মানুষ। তীব্র গণ আন্দোলনে 5 আগস্ট পতন ঘটে সরকারের। ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের পর হত্যার দায়ে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা, যার বেশিরভাগই প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষ মন্ত্রী এমপিরা। এমন ঢালাও মামলা আইন পরিপন্থী বলে মনে করেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ফৌজদারি মামলা এভাবে হয় না জানিয়ে তিনি বলেন, আদালতে তা টিকবে না। অতীতের মতোই প্রতিহিংসায় পক্ষে বিপক্ষে মামলার রাজনীতির পুনরাবৃত্তি ঘটবে বলে শঙ্কাও জানান তিনি। এভাবে ফৌজদারি মামলা হয় না এবং একটা মামলায় ধরেন 50 জন হুকুমদাতা আর 100, 200, 300 জন অজ্ঞাতনামা ব্যক্তি। এইসব মামলার তদন্ত আপনি চিন্তা করেন, একটা মামলায় যদি 300 আসামি থাকে, এর তদন্ত করতে পুলিশের কয় বছর লাগবে? অতএব এগুলি মামলা আর হুকুমদাতার মামলা, এগুলি মামলার ভবিষ্যৎ আমার চোখে সম্পূর্ণ অন্ধকার। এইভাবে মামলা করতে করতে পুলিশ বোধহয় বেশিরভাগ ক্ষেত্রে ভুলেই গেছে যে সঠিক মামলা কীভাবে করতে হয়। আগে বিএনপি নেতাদের নাম দিত, এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে, কিন্তু মামলার ধরন তো এক। ঢালাও মামলার বিপক্ষে আইনজীবীরাও। তাদের মতে রাজনৈতিক স্বার্থ কিংবা প্রতিহিংসায় এভাবে মামলার সুযোগে মূল আসামি পার পেয়ে যেতে পারেন। এতে ন্যায় বিচার বঞ্চিত হবেন ভুক্তভোগী। প্রতিহিংসামূলকভাবে, গয়রাহভাবে হয়রানির জন্য আইন আদালতকে যদি ব্যবহার করেন, তাহলে সেটা আইন আদালতের উপরও মানুষের আগে যেভাবে আস্থা কমে গিয়েছিল, আপনাদের কাজের কারণে একই ঘটনা ঘটবে, আইন আদালতের উপরে মানুষের আস্থা কমে যাবে। যারা আপাত দৃষ্টিতে প্রকৃতপক্ষে যাদের দায় আছে মনে হয়, সেই ব্যাপারে যেন এফআইআর করে, তাহলে পুলিশের ইনভেস্টিগেশন করতেও সুবিধা হবে। নাহলে এই ধরনের গণমামলা হবে কি, আমি আপনাদের মনে করিয়ে দিই, 111-এর সময় আমরা এরকম আবেগ দিয়ে অনেক মামলা করেছিলাম। তাতে ক্ষতি হয়েছিল এই, প্রকৃত দোষীরা, প্রকৃত দুর্নীতিবাজরা ছাড়া পেয়ে গিয়ে আমাদের মাথার উপর চেপে বসেছিল। এবারের এই ছাত্র জনতার লাল বসন্তে আমরা এই ভুল আর দেখতে চাই না। ন্যায় বিচার নিশ্চিতে মামলা নেয়ার ক্ষেত্রে পুলিশকে আরো যাচাই বাছাইয়ের পরামর্শ দেন আইনজীবীরা। যারা এই রাষ্ট্রকে দানবের রাষ্ট্রে পরিণত করেছে, তাদের বিচার আপনার হতে হবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধে অভিযোগ, গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতা আশুলিয়া থানা ঘেরাও করে। এ সময় ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির নির্দেশে একদল পুলিশ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে অনেকে নিহত হলে পুলিশ তাদের মরদেহ ভ্যানে তুলে নিয়ে যায় থানার সামনে। সেখানে কাফির নির্দেশে মরদেহগুলো পুলিশের ভ্যানে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পুড়ে কয়লা হয়ে যায় মরদেহগুলো। ছাত্র আন্দোলনের রাসেল নামে এক যুবক হত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও একটি হত্যা মামলা নিতে থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।
আর আইডিয়াল কলেজের ছাত্র সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় রাসেল নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 36 জনের নামে আরও একটি হত্যা মামলা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে রাজধানীর সিএমএম কোর্টে নিহত রাসেলের ভাই মোহাম্মদ রুবেল বিচারক সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন। মামলাটির এই ব্যাপারে সমস্ত বক্তব্য শুনে এই ফুটওভার ব্রিজের নিচে যে গুলির যে ঘটনা সেটি শোনার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটিকে এফআইআর হিসেবে রুজু করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেন। এখানে আমার ভাইও ছিল, কিন্তু পরে যখন আমার ভাইয়ের লাশ যে আনবো ওটা আনার মতো শক্তি আমার নাইকা, এরকম পরিমাণ গুলি করতেছে। পরে আমরা অন্য ভাইয়ের আমরা ব্যাগে এসে পড়ছি, মানে প্রচুর পরিমাণে গুলি করতেছে। রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দ্বিতীয় ধাপে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি রিমান্ড শেষে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত। পূর্বে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। 7 দিন রিমান্ড কমপ্লিট করার পরে আজকে ফার্দার আবার 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খালিদ হাসান সাইফুল্লাহ বুকে পিঠে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই হত্যা মামলায় তার পিতা এই হাজি সেলিম সহ অনেকের বিরুদ্ধে মামলা করে। তার মধ্যে এই মামলায় এজাহার নামীয় আসামি হলো হাজি সেলিম, 25 নম্বর এজাহার নামী আসামি। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড চেয়েছিলেন 10 দিনের। আমরা বলছিলাম যে 10 দিনের যে রিমান্ড চেয়েছিলেন উনি তো বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পাচ্ছেন না। যেহেতু কথা বলতে পাচ্ছেন না, উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন? এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেপ্তার করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ভোর থেকে টানা 2.5 ঘন্টা বৃষ্টিতে হাঁটু সমান পানি জমে যায় রাজধানীর বিভিন্ন এলাকায়। বড়ই ভোগান্তিতে পড়েন অফিসমুখী মানুষ। আরো জানাতে মালিবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, এই মুহূর্তে কেমন দেখছেন মালিবাগ এলাকার পরিস্থিতি? ধন্যবাদ। যেমনটি জানেন যে সকাল থেকে আজকে রাজধানীতে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে আমরা দেখেছি যে বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে রয়েছি মালিবাগ এলাকায় এবং আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে মালিবাগের যে মূল সড়ক, সেই প্রধান সড়কটির সাথে অন্য একটি প্রধান সড়কের সংযোগ সড়ক। এবং এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানেও কিন্তু এই হালকা বৃষ্টির ফলে প্রচন্ড জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখন যে সময়টা মূলত সেই সময়টা হচ্ছে মানুষের অফিসগামী যে সময়টুকু। তো এই স্বাভাবিকভাবে রাস্তায় একটু চাপ বেশি থাকে বা যান চলাচলের পরিমাণটা বেশি থাকে এবং এই সময়টাতে যখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তখন মানুষ একটু দুর্ভোগেই পড়ে গিয়েছেন এবং এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করতেন, বিশেষ করে এদিকে যারা আবাসিক অঞ্চলে ছিলেন বা বাসাবাড়িতে থাকতেন, তারা বেশ বড় একটি দুর্ভোগের সৃষ্টি হয়েছেন। অন্যদিকে আমরা মূল সড়কে যেটি দেখতে পেয়েছি যে মূল সড়কেও কিন্তু যানজট তৈরি হয়েছে অন্যান্য এলাকায়, যেটি আমরা দেখেছি। এবং মালিবাগ এলাকায় আসার সময় আমরা যেটি দেখলাম যে মূল সড়কেও যথেষ্ট পরিমাণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং একই সাথে এই জলাবদ্ধতাটুকু জনদুর্ভোগের সৃষ্টি করছে। এই জলাবদ্ধতায় সবচেয়ে বড় যে সমস্যাটুকু হয় সেটি হচ্ছে যে রাস্তা যেহেতু সব জায়গায় সমান থাকে না বা অনেক জায়গাতেই খানাখন্দ থাকে, তো সেই খানাখন্দগুলো আসলে কিন্তু এই জলাবদ্ধতার কারণে দেখা যাচ্ছে না। তো যে কোনো সময় এই কারণে একটি দুর্ঘটনার সৃষ্টি হতে পারে বা যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরপরেও মানুষ এই জলাবদ্ধতার দুর্ভোগ স্বীকার করে তারা তাদের অফিসে যাচ্ছেন বা কর্মস্থলের দিকে যাচ্ছেন এবং কর্মস্থল থেকে ফেরার সময় যদি এই এখনো যেহেতু বৃষ্টিপাতটি চলছে গুড়ি গুড়িভাবে এবং আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে ঢাকা, ময়মনসিংহ বা এই ধরনের কিছু এলাকাতে বৃষ্টি মাঝারি বা হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে, যেটি আমরা সকাল থেকে দেখেছি যে ঢাকাতেও হালকা বা মাঝারি বৃষ্টিপাত ছিল। তো সেই প্রেক্ষিতে যদি এই বৃষ্টিপাতটি আজকে সারাদিন
সারাদিন ব্যাপী চালু থাকে বা এভাবেই ঝরতে থাকে, তাহলে হয়তোবা এই জলাবদ্ধতাটা আরো বেশি দুর্ভোগে রূপ নিতে পারে বা এই জলাবদ্ধতাটুকু মানুষের জন্য আরো বেশি হানিকর হতে পারে। এর বাইরে আমরা দেখেছি যে এখানে যারা রাস্তার পাশে ছোট দোকানপাটের ব্যবসা করতেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আজকে দোকানটি খুলতেই পারেননি, তার কারণ হচ্ছে যে এই জলাবদ্ধতার কারণে। তো মূল এক কথায় যদি বলা যায় যে এই সকাল থেকে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি যে সব জায়গাতেই কম বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং তারা যারা এখানকার সাধারণ বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে ড্রেনেজ সিস্টেম বা পয় নিষ্কাশন ব্যবস্থার ঠিক উন্নতি না হওয়ার জন্যই কিন্তু এই অবস্থা। তো রাজধানীর মালিবাগ ঘুরে জনদুর্ভোগ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, অনেক ধন্যবাদ আপনাকে। গুড়ি গুড়ি বৃষ্টির ফলে রাজধানীতে জলাবদ্ধতার সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। দুর্নীতি দমন কমিশনের মামলায় এবার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পড়ল সাবেক 18 এমপি মন্ত্রীর ওপর। আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। আওয়ামী লীগ নেতা কর্মীদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট, সবাই জানতো, অথচ রোশানলের পড়ার ভয়ে মুখ খুলেনি কেউ। গেল 5ই আগস্ট স্বৈরশাসন অবসানের পর একের পর এক বের হয়ে আসছে থরের বিড়াল। সেই অবৈধ সম্পদই হয়ে দাঁড়িয়েছে তাদের গলার কাটা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 18 জন সাবেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের প্রত্যেকেরই দেশে বিদেশে কম বেশি সম্পদের হদিস পেয়েছে দুদক। তাই বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে এই 18 এমপি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। 18 জনের তালিকায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ আরও অনেকে। এছাড়া নাটোরের 2 আসনে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ফেনীতে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে বন্যার পরবর্তী যে চিত্র, ফেনীতে আসলে এখনো কোথাও বন্যার পানি নেই, বন্যার পানি নেমেছে, তবে কিছু কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। আমরা এখানকার জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তারের সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন ফেনীতে কিছু নিম্ন অঞ্চলে শুধুমাত্র জলাবদ্ধতা রয়েছে, তবে যে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনও বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে, 68টি আশ্রয় কেন্দ্রে এখনও 7,500 মানুষ এখনও আশ্রয় নিয়েছে। সেগুলো আসলে তাদের বাড়িঘর ঠিক হওয়ার পরে কিন্তু তারা বাড়ি ফিরবে বলে যিনি জানিয়েছেন। এছাড়া ফেনী জেলায় বন্যায় এখনও পর্যন্ত 28 জনের মৃত্যু হয়েছে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের মিজান রোডে। আমার পিছনে সড়ক বিভাগের একটি সড়ক রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পুরো সড়কটি খালাখন্দে একেবারেই নষ্ট হয়ে গেছে, মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এই শুধুমাত্র এই মিজান রোডের সড়কটি নয়, জেলা জুড়ে এলজিডির এবং সড়ক জনপদের অনেকগুলো সড়ক আসলে নষ্ট হয়েছে। সেই সব সড়কগুলো অতি দ্রুত সময়ে সংস্কার করার জন্য আসলে তারা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। তবে এই যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি স্থানীয় প্রকৌশলী বিভাগ এবং সড়ক জনপদ বিভাগের যে সড়কগুলো নষ্ট হয়েছে তার যে ক্ষতির পরিমাণ তারা বলছে যে প্রায় 140 কোটি টাকারও অধিক তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু আসলে এখনও যে তাদের মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি, সেজন্য আসলে সেগুলো মেরামতের জন্য এখনও কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তবে এখানকার সড়কগুলো আসলে বড় গাড়ি কিছুটা স্বাভাবিকভাবে চললেও ছোট যানগুলো আসলে চলাচল করতে ব্যাগ পেতে হচ্ছে। এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তবে শুধু এই সড়ক নয়, জেলা জুড়ে আসলে অনেকগুলো সড়কেরই চিত্র এমন বলে আমরা খবর পেয়েছি। তবে এখানকার মানুষদের অভিযোগ দ্রুত সময়ের মধ্যে এই সড়কগুলো সংস্কার করবে এবং মানুষদের চলাচলের উপযোগী করে তুলবে, এমনটি মানুষ কিন্তু প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী যে ক্ষয়ক্ষতি সেটির তথ্য। দেখছেন সংবাদ সকাল। হেলাল উদ্দিন ছিলেন প্রধান শিক্ষক, নিয়োগ বাণিজ্যে বনে গেলেন শত কোটি টাকার মালিক। স্কুল মাদ্রাসায় নিয়োগ, শেখ রাসেল ল্যাব, বিদ্যালয়ে বহুতল ভবন, ম্যানেজিং কমিটি দেওয়ার নামে টাকা আদায় করে তার এই রাজত্ব।
সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন। রংপুরের বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতার বদৌলতে বনে গিয়েছিলেন তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা নিয়োগ নিয়ন্ত্রক। 7 লাখ টাকা আমার ডিল হওয়ার পর 2 লাখ টাকা আমার কাছ থেকে নিছে। তারপর নেওয়ার পরে হেলাল মাস্টার সেখানে যায়, ওখানে আমার 7 লাখ টাকা কম। অভিযোগ আছে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং দিতে হেলাল মাস্টার 4 লাখ টাকা নিলেও গভীরাতপুর সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ে টাকা নিয়েও দেয়নি বরাদ্দ। শেখ রাসেল ল্যাব, ওয়াশরুম এবং কমিটি করতেও বখরা দিতে হতো হেলালকে। গত 10 বছরে তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় অন্তত 150টি প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে 500 জনেরও বেশি নিয়োগ হয়েছে। এছাড়াও একাডেমিক বিল্ডিং হয়েছে 70টি, শেখ রাসেল ল্যাব এবং ওয়াশরুম হয়েছে শতাধিক। স্থানীয়রা বলছেন হেলাল মাস্টার সিন্ডিকেট এসব নিয়োগ ও স্থাপনা উন্নয়ন বরাদ্দ থেকে হাতিয়েছে শত কোটি টাকার উপরে। যত শিক্ষা ডিপার্টমেন্টের কাজ এই হেলাল সাহেবের মাধ্যমেই করা হয়েছে। এমপির বিভিন্ন স্কুলে বরাদ্দ তার নেতৃত্বে হইতো মোটা উৎকোচ গ্রহণের মাধ্যমে। শুধু টোপাইজ খেয়েই শান্ত হননি হেলাল। শর্ত পূরণ না করেও জাতীয়করণ বাগিয়ে নিয়েছেন বদরগঞ্জ বালিকা বিদ্যালয়ের নামে। স্কুলের নাম ভাঙিয়ে জমি দখলের অভিযোগও আছে। বিদ্যালয়ে অখণ্ড জমির পরিমাণ 1 একর 25 শতকের উপরে দরকার, কিন্তু তার শুধু 25 শতকও নাই। গেল নির্বাচনের সময় জামুবাড়ি মৌজায় 113 নং দাগে কিনেছেন প্রায় অর্ধ কোটি টাকার 12 শতক জমি। আছে আলিশান ওষুধের দোকান। শ্বশুরবাড়ি এলাকায় কিনেছেন বিঘায় বিঘায় জমি। বিএডিসির 2টি গভীর নলকূপের মালিকও তিনি। সর্বোচ্চ বেতন পায় কত? 28-30 হাজার। তার চলাফেরা তো মন্ত্রীর মতো স্টাইল। স্কুল বা প্রতিষ্ঠানে নতুন নতুন করে বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংগুলো পর্যন্ত হেলাল স্যারের পারমিশন ছাড়া বা ওনার সাথে লবিং করা ছাড়া এই কোনো প্রতিষ্ঠান এগুলো পায়নি। অবশ্য এসব বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও হেলালের কোনো সাড়া মেলেনি। যোগ্যতা না থাকলেও প্রভাব খাটিয়ে 2009 সালে বদরগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দারিদ্রতা, অভাব অনটন এবং বহু বিবাহের কারণে প্রায় পরিবারেই সৃষ্টি হচ্ছে অশান্তি, আর এর প্রভাব পড়ছে কোমলমতি শিশুদের ওপর। পরিবারের এমন পরিস্থিতিতে ঘর ছেড়ে অনেক শিশু রেলওয়ে স্টেশন ও পথে প্রান্তরে আশ্রয় নিয়ে নানা অপরাধে জড়াচ্ছে। বিপথগামী এসব শিশুদের সুরক্ষায় ময়মনসিংহে কাজ করছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজা ডেস্ক রিপোর্ট। কদিন আগেও নানা অপরাধে জড়িত ছিল এই শিশুরা। এখন তারা পড়ছে, শিখছে এবং শিশু অধিকারের বিষয়ে অবগত হচ্ছে। মানিক, হাসান, সোহাগ এবং সোহেল নামের এই শিশুগুলো পারিবারিক অশান্তির কারণে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছিল রেল স্টেশনে। নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা। তাদের মতো স্মৃতি সাজ নিয়েও ঘর ছাড়া হয়ে বিপথে চলে যায়। আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে তারা এখন ফিরছে স্বাভাবিক জীবনে। তবে শিশুরা বলছে তাদের বড় বাধা জন্ম নিবন্ধন করতে না পারা। 2020-এ আমার বাবা মারা যায়, তো মারা যাওয়ার পরে আমার পড়াশোনা করানোর পরে চলে আসি বাসা থেকে। আমি স্টেশনে থাকতাম, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতাম, আরো নেশাও করতাম। এখানে অনেক কি পরিবর্তন হয়েছে এসা, তারপরে এখানে খাওয়া দাওয়া পড়ালেখা সবাই আমরা ভালো আছি। এখানে আসার পরে ভালোই লাগে, খাওয়া দাওয়া করতে পারি, পোলাপানদের সাথে খেলাধুলা করতে পারি। জন্ম নিবন্ধন নাই দেখা স্কুল পড়ালেখা করতে পারতেছি। এসব শিশুদের জন্ম নিবন্ধন সহযোগীকরণ সহ নতুন সরকারের সহযোগিতা চান প্রকল্প সংশ্লিষ্টরা। আমি প্রাইমারি হেলথ কেয়ার টাইপের যত ট্রিটমেন্ট হয় সব আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করি। এই আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে আমরা তাদের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো তাদের জন্য আছে, যে সার্ভিসগুলো দেই, তাদের সেই ঝুঁকির মাত্রা যেন কমে আসে। তো আমাদের প্রত্যাশা থাকবে এটাই যে এই জন্ম নিবন্ধন যে প্রসেসটা, এটা যাতে খুবই সহজকরণ করা হয়
যাতে প্রত্যেকটা শিশুই যাদের মা বাবা নাই তারাও এই বার্থ রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। জন্ম নিবন্ধন সহ পথ শিশুদের সব ধরনের সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। এদিকে জেলা প্রশাসক বলছেন আইন শিথিল করায় পথ শিশুরা সহজেই জন্ম নিবন্ধন করতে পারছে। কিছু সংগঠন আছে কাজ করছে, সেই সংগঠনের মাধ্যমে এদেরকে চিহ্নিত করে এদেরকে নিবন্ধনের আওতায় আনা হোক। তারা পথ শিশু, তাদের জন্ম নিবন্ধন আইনগত কোনো বাধা নেই। তারা যদি আমাদের কাছে আসে জন্ম নিবন্ধনে যেখান থেকে করতে চায় আমরা সেখানে হেল্প করবো অবশ্যই। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, সঠিক পরিচর্যা পেলে তারাও একদিন বড় হবেন, হাল ধরবেন রাষ্ট্রের, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আরজিকর মেডিকেলের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় এখনও বিক্ষোভে উত্তাল পুরো কলকাতা। সোমবার স্থানীয় সময় রাতে বিভিন্ন এলাকায় জুনিয়র চিকিৎসকের পাশাপাশি আন্দোলনে অংশ নেন সাধারণ জনতা। এর মাঝেই যথাযথভাবে তদন্ত না করার অভিযোগে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও জানান তারা। এদিকে 16 বার জিজ্ঞাসাবাদের পর অবশেষে আরজিকরের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। আরও জানাচ্ছেন আফরিন মৌ। বিক্ষোভের আগুনে জ্বলছে পুরো কলকাতা। গেল মাসে আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর থেকেই নারীদের নিরাপত্তা নিশ্চিত ও নিহত চিকিৎসকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নেমে আসেন চিকিৎসকদের পাশাপাশি দেশের সাধারণ জনতা। এরই ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় রাতেও রাজপথে নামেন বিক্ষুব্ধরা। এ সময় যথাযথভাবে তদন্ত না করার অভিযোগে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও জানান আন্দোলনরত চিকিৎসকরা। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বিকেল থেকেই আন্দোলনকারীরা রাস্তায় জড়ো হওয়া শুরু করলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিক্ষোভের মাত্রা। প্ল্যাকার্ড হাতে নানা রকমের স্লোগানে যখন মুখর রাজপথ, ঠিক তখনই ব্যারিকেড দেয় পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায় কেউ বসে আছেন, কেউ রাস্তার উপরেই শুয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। মাঝে মধ্যেই উঠছে স্লোগান। ব্যারিকেডের অপর প্রান্তে বসে রয়েছে পুলিশরা, নজর রাখছেন আন্দোলনরত চিকিৎসকদের গতিবিধির ওপর। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কোনো প্রকার বিশৃঙ্খলার খবর পাওয়া না গেলেও শান্তিপূর্ণ বিক্ষোভে ব্যারিকেড দেয় ক্ষোভ দেখা যায় অনেকের মাঝে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার করা হুঁশিয়ারি তাদের। এ পরিস্থিতির মধ্যেই আরজিকর মেডিকেলের সাবেক প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। 16 বার জিজ্ঞাসাবাদের পর স্থানীয় সময় সোমবার তাকে গ্রেফতার করা হয়। সন্দীপ ঘোষ ছাড়াও ঔষধ বিক্রেতা 2 জন ও আরজিকরের নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, 9 আগস্ট নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের পর থেকে প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। 4 থেকে 5 লাখ রুপির বিনিময়ে শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার তদন্ত সিবিআইকে দেওয়া হয়। আর্থিক অনিয়মের মামলায় 25 আগস্ট তার বাড়িতে তল্লাশি চালায় সংস্থাটি। প্রমাণ সংগ্রহ করে তারা। এর মধ্যে সন্দীপ ঘোষকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকেও বরখাস্ত করা হয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।